কখনো কি তোমরা ভেবে দেখেছ যে এই দুনিয়ার সবচেয়ে সফল মানুষগুলো আসলে কি এমন আলাদা করে? কেন কিছু মানুষ বড় বড় বাধার মুখেও নিজের ভাগ্য নিজে লিখে নেয়, আর অনেকে বছরের পর বছর সংগ্রাম করেও সাফল্যের স্বাদ পায় না? উত্তরটা খুব সোজা: মাইন্ডসেট, বিলিফ আর সঠিক স্ট্র্যাটেজি। আজকে আমরা কথা বলবো সেই বইটার কথা, যে বই না জানি কত কোটি মানুষের জীবন বদলে দিয়েছে। নেপোলিয়ন হিলের মহান সৃষ্টি, থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ। এটা শুধু একটা বই নয়, এটা সাফল্যের একটা ব্লুপ্রিন্ট, যা তোমাকে সম্পদ, সাফল্য আর সুখের পথ দেখানোর ক্ষমতা রাখে। এটা কোনো জাদুর কাঠি নয়, বরং প্র্যাকটিক্যাল প্রিন্সিপালের এমন একটা সেট, যা যদি সঠিকভাবে অনুসরণ করা যায়, তাহলে তুমিও সেই ফলাফল পাবে যা দুনিয়ার সবচেয়ে ধনী আর সফল মানুষেরা পেয়েছে। কিন্তু এখানে একটা প্রশ্ন ওঠে, এই বই কি শুধু ধনী হওয়ার কথা বলে? একদমই না। থিঙ্ক অ্যান্ড গ্রো রিচের আসল বার্তা শুধু পয়সা কামানোর মধ্যে সীমিত নয়। এটা তোমাকে শেখায় কিভাবে নিজের লক্ষ্য নির্ধারণ করতে হয়, কিভাবে নিজের চিন্তাকে এতটাই শক্তিশালী করতে হয় যে প্রতিটা কাজ তোমাকে তোমার স্বপ্নের জীবনের দিকে এগিয়ে নিয়ে যায়। এই বই সাফল্যের সেই লুকানো রহস্যগুলো উন্মোচন করে, যা দুনিয়ার সবচেয়ে ধনী আর ক্ষমতাবান মানুষেরা তাদের জীবনে প্রয়োগ করেছিল। নেপোলিয়ন হিল এই বইটা লিখতে 25 বছর ধরে দুনিয়ার সবচেয়ে সফল উদ্যোক্তাদের জীবন অধ্যয়ন করেছিলেন, আর সেই দীর্ঘ গবেষণার নির্যাস হল এই বই। এটা পড়লে বুঝবে, তোমার চিন্তাই তোমার বাস্তবতা তৈরি করে। তুমি যদি ধনী হতে চাও, তাহলে আগে তোমার মনকে সম্পদের জন্য প্রস্তুত করতে হবে। তুমি যদি একজন উদ্যোক্তা হও, একজন ব্যবসায়ী হও, বা এমন কেউ হও যে জীবনে কিছু বড় করতে চাও, তাহলে এই বই তোমাকে শেখাবে কিভাবে নিজের চিন্তাকে রিপ্রোগ্রাম করতে হয় এবং কিভাবে জীবনকে নতুন উচ্চতায় নিয়ে যেতে হয়। কিন্তু থামো একটু, শুধু এই বই পড়লেই কিছু বদলাবে না। যতক্ষণ এই প্রিন্সিপালগুলো তুমি নিজের জীবনে কাজে লাগাবে না, ততক্ষণ কোনো পরিবর্তন আসবে না। থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ তোমাকে শুধু পথ দেখায়, হাঁটতে তোমাকেই হবে। আর এটাই এই বইয়ের সবচেয়ে বড় সৌন্দর্য। এটা তোমাকে বলে, সাফল্য শুধু ভাগ্যের ব্যাপার নয়, এটা একটা বিজ্ঞান, যা সঠিকভাবে অনুসরণ করলে তুমি তোমার স্বপ্নের জীবন তৈরি করতে পারো। তাহলে যদি তুমিও তোমার জীবনে সম্পদ, সাফল্য আর পূর্ণতা চাও, যদি জীবনে কিছু বড় করতে চাও, তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। কারণ এতে আমরা থিঙ্ক অ্যান্ড গ্রো রিচের সেই রহস্যগুলো বলবো, যা তোমার চিন্তা বদলাতে পারে, তোমার দৃষ্টিভঙ্গি বদলাতে পারে, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, তোমার জীবন বদলাতে পারে। আর ইউ রেডি টু আনলক দ্য সিক্রেটস অফ সাকসেস? লেটস গেট স্টার্টেড। অধ্যায় 1, ইচ্ছা, ধনী হওয়ার প্রথম সিঁড়ি। কখনো ভেবেছ কি, ধন, সম্পদ আর সাফল্যের সবচেয়ে প্রথম শর্তটা কি? সেটা কি পরিশ্রম, প্রতিভা, নাকি কোনো বিশেষ সুযোগ? সত্যিটা হলো, যে কোনো মহান সাফল্যের শুরু হয় একটা ছোট্ট বীজ থেকে, আর সেই বীজের নাম হলো ইচ্ছা। কোনো প্রবল ইচ্ছা ছাড়া কোনো লক্ষ্য অর্জন করা অসম্ভব। এটাই সেই শক্তি যা সাধারণ মানুষকে অসাধারণ করে তুলেছে, অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছে। কিন্তু এটা কোনো সাধারণ ইচ্ছা নয়, এটা হতে হবে একটা বার্নিং ডিজায়ার, মানে জ্বলন্ত আকাঙ্ক্ষা, যা তোমাকে থামতে দেয় না, ক্লান্ত হতে দেয় না, হার মানতে দেয় না। একটু কল্পনা করো, তুমি মরুভূমিতে হারিয়ে গেছো, চারদিকে শুধু বালি আর বালি। সূর্য আগুন বর্ষাচ্ছে, গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে, প্রতিটা পদক্ষেপ ভারী লাগছে। আর ঠিক তখনই সামনে দেখলে একটা ঝর্ণা। এখন বলো, সেই মুহূর্তে তোমার সবচেয়ে বড় ইচ্ছাটা কি হবে? শুধু একটাই, পানি। তোমার এত তীব্রভাবে পানি দরকার যে মাথায় আর কোনো কিছু আসবে না। এটাই বার্নিং ডিজায়ারের আসল মানে। যখন তোমার সাফল্যের পিপাসা এতটাই তীব্র হবে যে ভেতরে আর অন্য কিছু ভাবার জায়গাই থাকবে না, তখনই তুমি ধনী হওয়ার দিকে প্রথম পদক্ষেপ নেবে। নেপোলিয়ন হিল এই অধ্যায়ে এডউইন সি বার্নসের গল্প বলেছেন। বার্নসের স্বপ্ন ছিল থমাস এডিসনের সাথে কাজ করা, কিন্তু তার কাছে না ছিল টাকা, না ছিল কোনো বিশেষ যোগ্যতা। অন্য কেউ হলে হয়তো ভাবত, কোনো পরিচয় নেই, ডিগ্রি নেই, তাহলে একজন মহান বিজ্ঞানীর সাথে কাজ করা অসম্ভব। কিন্তু বার্নসের কাছে সেটা ছিল যা প্রতিটা সফল মানুষের থাকে, অদম্য ইচ্ছা। সে টাকা না থাকলেও ট্রেনে চড়ে এডিসনের কারখানায় পৌঁছালো আর সরাসরি তার সামনে দাঁড়িয়ে বলল, আমি আপনার সাথে কাজ করতে চাই।
এখন ভাবো, একজন সম্পূর্ণ অপরিচিত মানুষ, কোনো সুপারিশ নেই, কোনো পরিচয় নেই, সরাসরি এডিসনের কাছে গিয়ে কাজ চাইছে। কতটা সাহস লাগে এর জন্য? এডিসন তার চোখে কিছু একটা দেখলেন, এমন একটা আলো যা সাধারণ মানুষের চোখে থাকে না। তিনি তাকে বড় কোনো কাজ না দিলেও ছোট একজন কর্মচারী হিসেবেই রেখে নিলেন। কিন্তু বার্নসের স্বপ্ন শুধু কাজ করা ছিল না, তার লক্ষ্য ছিল এডিসনের বিজনেস পার্টনার হওয়া। সে দিন রাত পরিশ্রম করতে থাকল, একটুও ভুলল না যে সে এখন শুধু একটা ছোট চাকরিতে আছে। সে জানত তার সেই সুযোগ আসবেই, আর একদিন সেই সুযোগ এলো। এডিসন একটা নতুন যন্ত্র বাজারে আনলেন, কিন্তু কেউ সেটা বিক্রি করতে রাজি হলো না। বার্নস সঙ্গে সঙ্গে সেই সুযোগ ধরল, বলল, আমি বিক্রি করব। আর সেই যন্ত্রটার বিক্রিতে এতটাই অসাধারণ কাজ করল যে এডিসন তাকে তার অফিসিয়াল বিজনেস পার্টনার করে নিলেন। যে মানুষটার শুরুতে ভাড়ার পয়সাও ছিল না, সে হয়ে উঠল এডিসনের সবচেয়ে বড় ব্যবসায়িক অংশীদার, শুধু আর শুধুমাত্র তার বার্নিং ডিজায়ারের কারণে। এখন প্রশ্ন হলো, তোমার ভেতরেও কি সেই ইচ্ছা আছে? তোমার স্বপ্নের আগুন কি এতটাই প্রবল যে কোনো বাধাই সেটা নেভাতে পারবে না? নেপোলিয়ন হিল আমাদের বলেন, ইচ্ছা মানে একটা হালকা ফালকা চাওয়া নয়। যদি শুধু এই ভাবো যে কাশ আমার বেশি টাকা থাকতো বা কাশ আমি সফল হতাম, তাহলে এটা ইচ্ছা নয়, এটা শুধু মাথায় আসা একটা ভাবনা। আসল ডিজায়ার তখনই তৈরি হয় যখন তুমি কোনো কিছু পাওয়ার জন্য সব দিতে প্রস্তুত, যখন তুমি তোমার স্বপ্নকে সত্যি করার শপথ নাও, আর যতক্ষণ না পাচ্ছ ততক্ষণ চুপ করে বসে থাকতে পারো না। তাই যদি সত্যি ধনী হতে চাও, তাহলে সবার আগে নিজেকে জিজ্ঞেস করো, আমি কি আসলেই এটা চাই? যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে আধ খেচরা মনে নয়, পুরো হৃদয় আর আত্মা দিয়ে যাও। এটাকে তোমার চিন্তায়, তোমার কথায়, তোমার কাজে মিশিয়ে দাও। যতক্ষণ না এই ইচ্ছা তোমার রক্তে দৌড়াতে শুরু করে, যতক্ষণ না এটা তোমার প্রতিটা সিদ্ধান্তকে প্রভাবিত করতে শুরু করে, ততক্ষণ সাফল্য তোমার কাছে আসবে না। মনে রেখো, অমিরির প্রথম সিঁড়ি এটাই, একটা প্রবল ইচ্ছা, একটা বার্নিং ডিজায়ার। তুমি কি প্রস্তুত এই সিঁড়িতে প্রথম পা রাখতে? তোমার ইচ্ছাকে কি এতটাই শক্তিশালী করতে পারো যে কোনো বাধাই সেটাকে ভাঙতে না পারে? যদি পারো, তাহলে বিশ্বাস করো, এই দুনিয়ার কোনো শক্তি তোমাকে সফল হওয়া থেকে আটকাতে পারবে না। অধ্যায় 2, আস্থা। বিশ্বাস দিয়ে স্বপ্নকে বাস্তব করো। কখনো ভেবেছ কিছু মানুষ তাদের স্বপ্নকে এত সহজে বাস্তবে রূপ দিয়ে ফেলে কিভাবে, যেখানে বাকিরা শুধু কল্পনাতেই থেকে যায়? তাদের কাছে কি কোনো বিশেষ শক্তি থাকে, কোনো গোপন মন্ত্র? সত্যিটা হলো, তাদের সবচেয়ে বড় অস্ত্র হলো ফেথ, অর্থাৎ অটুট বিশ্বাস। এই বিশ্বাসই একটা অসম্ভব মনে হওয়া লক্ষ্যকেও সম্ভব করে দেয়। এটাই সেই শক্তি যা ইতিহাসের সবচেয়ে মহান বিজয়ীদের তাদের স্বপ্নের উচ্চতায় পৌঁছে দিয়েছিল। একটু কল্পনা করো, তুমি একটা উঁচু পাহাড়ের কিনারায় দাঁড়িয়ে আছো, নিচে 1000 ফুট গভীর খাদ। তুমি জানো বিনা সাহায্যে লাফ দিলে পড়ে যাবে, কিন্তু ঠিক তখনই কেউ তোমার কাঁধে হাত রেখে বলল, চিন্তা নেই, একটা অদৃশ্য সেতু আছে যা তোমাকে ওপারে নিয়ে যাবে, শুধু বিশ্বাস করো আর এগিয়ে যাও। এখন প্রশ্ন হলো, তুমি কি বিশ্বাস করে এগোবে নাকি ভয়ে সেখানেই দাঁড়িয়ে থাকবে? এটাই ফেথের আসল পরীক্ষা। যখন না দেখেও, প্রমাণ ছাড়াও শুধু মনের গভীর থেকে কোনো কিছুতে বিশ্বাস করা যায়, তখনই জীবনে অলৌকিক পরিবর্তন ঘটে। নেপোলিয়ন হিল এই অধ্যায়ে বলেন, ফেথ হলো সেই মানসিক অবস্থা যা তোমার চিন্তাকে এতটাই শক্তিশালী করে দেয় যে সেটা তোমার বাস্তবতাকে বদলে দিতে পারে। যখন তুমি তোমার লক্ষ্যে পুরোপুরি বিশ্বাস করে নাও, তখন তোমার অবচেতন মন সেটাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য কাজ শুরু করে দেয়। ঠিক যেমন একটা বীজ মাটিতে পড়লে নিজে থেকেই শিকড় ধরে আর ধীরে ধীরে একটা বিশাল গাছ হয়ে ওঠে। থিঙ্ক অ্যান্ড গ্রো রিচের একটা সবচেয়ে অনুপ্রেরণামূলক গল্প হল চার্লস ডারউইনের বাবার কথা। তার বাবা সবসময় বলতেন, সে জীবনে কিছু করতে পারবে না, সে ব্যর্থ হবে। ডারউইন যদি বাবার কথা বিশ্বাস করে নিত, তাহলে হয়তো সে কখনো তার অসাধারণ আবিষ্কার দিয়ে দুনিয়াকে চমকে দিতে পারত না। কিন্তু সে নিজের ভেতরে বিশ্বাস জাগালো, নিজের লক্ষ্যকে স্পষ্টভাবে দেখল আর মনে মনে ঠিক করে নিল সে অবশ্যই সফল হবে। ফেথ শুধু একটা অনুভূতি নয়, এটা একটা মানসিক অনুশাসন। যখন তুমি কোনো কিছুতে বিশ্বাস রাখো, তখন তোমার অবচেতন মন সেটাকে সত্যি মানতে শুরু করে, আর যখন তোমার মস্তিষ্ক কোনো বিষয়কে সত্যি মেনে নেয়, তখন সে সেই অনুযায়ী কাজ করতে শুরু করে। এই কারণেই যে নিজেকে ব্যর্থ ভাবে, তার জীবনও সেই দিকেই যায়,
কিন্তু যে নিজেকে বিজয়ী মানে তাকে দুনিয়ার কোনো শক্তি থামাতে পারে না। এখন ভাবো, যদি প্রতিদিন মনে মনে বলতে থাকো আমি ধনী হওয়ার যোগ্য নই, আমাকে দিয়ে কিছু হবে না, তাহলে তোমার মস্তিষ্কেও সেটাকে সত্যি মেনে নেবে। তোমার প্রতিটা কাজ সেই বিশ্বাস অনুযায়ী হবে। কিন্তু যদি প্রতিদিন বলো আমি ধনী হওয়ার জন্যই জন্মেছি, আমার সাফল্য নিশ্চিত, তাহলে তোমার অবচেতন মন সেটা গ্রহণ করবে, আর তোমার চিন্তা, সিদ্ধান্ত, পরিশ্রম সব সেই বিশ্বাসের সাথে তাল মেলাতে শুরু করবে। তোমার চেতন মন একটা শক্তিশালী চুম্বকের মতো। এটা সেই জিনিসগুলোকেই টানে যেগুলোতে তুমি সবচেয়ে বেশি মনোযোগ দাও। যদি ব্যর্থতার ভয়ে থাকো, অবচেতন মন সেই ভয়কেই তোমার বাস্তবতা বানিয়ে দেবে। কিন্তু সাফল্যের ছবি যদি গভীরে বসিয়ে নাও, কোনো শক্তিই তোমাকে সফল হওয়া থেকে রুখতে পারবে না। এই দুনিয়ায় যত সফল মানুষ হয়েছে তারা সবাই তাদের যোগ্যতার আগে তাদের ফেথের কারণেই সফল হয়েছে। হেনরি ফোর্ড একবার বলেছিলেন, তুমি যদি ভাবো পারবে অথবা ভাবো পারবে না, দুই ক্ষেত্রেই তুমি ঠিক। মানেটা স্পষ্ট, নিজে বিশ্বাস না করলে সাফল্য কখনো আসবে না, কিন্তু নিজেকে যদি বলো আমি পারবো, তখন অসম্ভব বলে কিছু থাকে না। ফেথ শুধু একটা অনুভূতি নয়, এটা একটা শক্তি যা তোমার মনের গভীর থেকে বের হয়ে তোমার বাস্তবতাকে গড়ে তোলে। যখন তুমি তোমার লক্ষ্যকে পুরোপুরি মেনে নাও, সম্পূর্ণ আস্থা রাখো, তখন তোমার চিন্তা আর কর্ম সেই দিকেই এগোতে থাকে। তারপর পথে যতই বাধা আসুক না কেন, তুমি থামো না, কারণ তোমার ভেতরে সেই অটুট বিশ্বাস থাকে যা প্রতিটা কঠিন পরিস্থিতিকে মোকাবিলা করার শক্তি দেয়। তাহলে প্রশ্ন হলো, তুমি কি তোমার স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার জন্য নিজের ওপর বিশ্বাস রাখতে পারবে? তোমার ভেতরে কি সেই ফেথ জাগাতে পারবে যা তোমাকে প্রতিটা চ্যালেঞ্জ মোকাবেলার শক্তি দেবে? মনে রেখো, তুমি যা ভাবো তাই হও। নিজেকে যদি সফল মানুষ হিসেবে দেখতে পারো, কোনো শক্তি তোমাকে আটকাতে পারবে না। কিন্তু এর জন্য প্রতিটা শব্দে, প্রতিটা চিন্তায়, প্রতিটা কাজে ফেথকে ধরে রাখতে হবে। তাই আজই একটা সিদ্ধান্ত নাও, কোনো নেতিবাচক চিন্তা মনে জায়গা পাবে না, কোনো সন্দেহ বা ভয় তোমার সাফল্যের পথে বাধা হবে না। তুমি তোমার প্রতিটা স্বপ্নে পূর্ণ আস্থা ও বিশ্বাস রাখবে, আর যতক্ষণ না সেটা বাস্তব হচ্ছে ততক্ষণ পরিশ্রম করে যাবে। কারণ যতক্ষণ তোমার ভেতরে ফেথের আলো জ্বলছে, কোনো পরিস্থিতি তোমাকে হারাতে পারবে না। আর মনে রেখো, তুমি নিজে বিশ্বাস করলে গোটা পৃথিবীও তোমার ওপর বিশ্বাস করতে শুরু করবে। অধ্যায় ৩, অটো সাজেশন, অবচেতন মনকে প্রভাবিত করার শিল্প। কখনো লক্ষ্য করেছ, একটা গান মাত্র একবার বা দুবার শুনলেই বারবার মাথায় ঘুরতে থাকে, চাইলেও মাথা থেকে বের করতে পারো না? তুমি একটু শুনলে, কিন্তু সেটা কোনো চেষ্টা ছাড়াই তোমার স্মৃতিতে গেঁথে গেছে। এটাই অটো সাজেশনের শক্তি। যখন কোনো চিন্তা, শব্দ বা অনুভূতি বারবার আসতে থাকে, সেটা তোমার অবচেতন মনে গভীরভাবে বসে যায়। আর তখন তোমার চিন্তা, তোমার সিদ্ধান্ত, এমনকি তোমার কাজও সেই অনুযায়ী চলতে শুরু করে। এই শক্তিকে যদি সঠিকভাবে কাজে লাগাতে পারো, জীবনে অলৌকিক পরিবর্তন আনতে পারো। নেপোলিয়ন হিল বলেন, অটো সাজেশন হলো সেই মাধ্যম যার সাহায্যে তুমি তোমার ইচ্ছাকে তোমার অবচেতন মনে পৌঁছে দিতে পারো। তোমার অবচেতন মন একটা শক্তিশালী চুম্বকের মতো। এটা সেই চিন্তাগুলোকেই আকর্ষণ করে যেগুলো তুমি বারবার মনে আনো, আর যেগুলোতে তুমি বিশ্বাস রাখো। যদি দিনরাত মনে মনে বলতে থাকো আমি গরিব, আমার টাকা নেই, আমি কখনো সফল হব না, তাহলে তোমার অবচেতন মন সেটাকে সত্যি বলে মেনে নেবে, আর তোমার বাস্তবতাও সেই অনুযায়ী ঢালাই হয়ে যাবে। কিন্তু যদি বারবার নিজেকে বলো আমি ধনী হওয়ার যোগ্য, আমার সাফল্য নিশ্চিত, আমি প্রতিটা বাধা পার করতে পারি, তাহলে তোমার অবচেতন মন এই বিশ্বাসটাকে গ্রহণ করবে, আর তোমার জীবনে সেটাকে বাস্তবে রূপ দেওয়ার রাস্তা তৈরি করতে শুরু করবে। এখন একটা কৃষকের কথা ভাবো, তাকে যদি এখন গম চাষ করার জন্য একটি উর্বর জমি দেওয়া হয়, আর সে সেখানে শুধু কাঁটার বীজ বোনে, পরে কি সে গম পাওয়ার আশা করতে পারে? না, কারণ সে যা বুনেছে তাই উঠবে। তোমার অবচেতন মনও ঠিক সেই মাটির মতো। ভালো বীজ বুনলে ভালো ফল, খারাপ বীজ বুনলে খারাপ ফল। আর বিষয়টা তোমার হাতেই, তুমিই ঠিক করো কোন বীজ বুনবে। নেপোলিয়ন হিল এই অধ্যায়ে বলেন, অটো সাজেশন সঠিকভাবে ব্যবহার করতে হলে শুধু শব্দ উচ্চারণ করলেই হবে না। যখন কোনো চিন্তা তুমি অবচেতন মনে পাঠাতে চাও, সেই চিন্তায় থাকতে হবে আবেগ, থাকতে হবে অনুভূতি। যদি শুধু যান্ত্রিকভাবে বলতে থাকো আমি সফল হব, কিন্তু ভেতরে কোনো অনুভূতি না থাকে, কোনো টান না থাকে, তাহলে এটা শুধু ফাঁকা আওয়াজ হয়ে থাকবে। কিন্তু যদি পুরো বিশ্বাস, জুনুন আর দৃঢ়তার সাথে বলো আমি সফল, আমার সাফল্য নিশ্চিত,
তাহলে এটা তোমার অবচেতন মনে একটা আদেশের মতো কাজ করে, আর সে তোমাকে সেই পথেই নিয়ে যায়। একটু কল্পনা করো, তুমি একটা বিশাল প্রাসাদে আছো, চারদিকে জৌলুস, একটা আলিশান জীবনধারা। তুমি সেখানে আনন্দের সাথে ঘুরছো। এটা শুধু ভাবছো না, অনুভব করছো, বাঁচছো। যখন এই অনুভূতির সাথে তোমার লক্ষ্যকে বারবার মনে আনো, তখন তোমার অবচেতন মন সেটাকে বাস্তব মানতে শুরু করে, আর তোমাকে সেই সুযোগের দিকে টানতে শুরু করে যা এই স্বপ্নকে সত্যি করতে পারে। পৃথিবীর প্রতিটা সফল মানুষ তার জীবনে অটো সাজেশন ব্যবহার করে, জানুক বা না জানুক। তুমিও যদি জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে চাও, তাহলে তোমার শব্দে, চিন্তায়, অনুভূতিতে মনোযোগ দিতে হবে। প্রতিদিন তোমার স্বপ্নগুলো মনে গেঁথে নিতে হবে, বারবার উচ্চারণ করতে হবে, পুরো আস্থা ও বিশ্বাসের সাথে অনুভব করতে হবে। এই প্রক্রিয়া সহজ হবে না। মনে বারবার সন্দেহ আসবে, মানুষ হতাশ করবে, পরিস্থিতি বিরুদ্ধে যাবে। কিন্তু এই সময়েই তোমার অটো সাজেশনের শক্তি আরও দৃঢ় করতে হবে। নিজেকে বলো, কোনো বাধাই আমাকে থামাতে পারবে না, কোনো কষ্টই আমার সাফল্যকে ছুঁতে পারবে না। যতক্ষণ আমি নিজেকে না থামাই, দুনিয়ার কোনো শক্তি আমাকে থামাতে পারবে না। তাই আজ থেকেই একটা নতুন অভ্যাস শুরু করো। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে আর রাতে ঘুমানোর আগে তোমার লক্ষ্যগুলো লেখো, জোরে বলো আর পুরো মন দিয়ে অনুভব করো। তোমার শব্দগুলোকে শুধু শব্দ হিসেবে নয়, আদেশ হিসেবে উচ্চারণ করো। তোমার অবচেতন মনকে বলো তুমি কোথায় যেতে চাও, সে নিজেই পথ খুঁজে নেবে। যদি এই অভ্যাস নিয়মিত করতে পারো, কয়েক মাসের মধ্যেই নিজের জীবনে ইতিবাচক পরিবর্তন দেখতে শুরু করবে। মনে রেখো, তোমার চিন্তাই তোমার বাস্তবতা তৈরি করে। চিন্তা বদলাতে পারলে জীবনও বদলাবে। আর অটো সাজেশন হলো সেই পরিবর্তনের সবচেয়ে শক্তিশালী কৌশল। তুমি কি তোমার অবচেতন মনকে তোমার ইচ্ছার দিকে কাজ করানোর জন্য প্রস্তুত? যদি হ্যাঁ, তাহলে এখনই শুরু করো। নেপোলিয়ন হিল বলেন, কল্পনা দুই ধরনের। একটা হলো সৃজনশীল কল্পনা বা ক্রিয়েটিভ ইমাজিনেশন, আর আরেকটা হলো সংযোজক কল্পনা বা সিনথেটিক ইমাজিনেশন। সৃজনশীল কল্পনা হলো সেই শক্তি যা থেকে একদম নতুন ধারণা জন্ম নেয়, যা থেকে উদ্ভাবন আর নতুন আবিষ্কার হয়। থমাস এডিসন যখন বাল্ব আবিষ্কার করলেন, রাইট ভাইয়েরা যখন বিমানকে বাস্তব করলেন, স্টিভ জবস যখন দুনিয়াকে স্মার্টফোন দিলেন, এগুলো সব সৃজনশীল কল্পনার অসাধারণ নিদর্শন। অন্যদিকে সংযোজক কল্পনা হলো আগে থেকে থাকা ধারণাগুলোকে জুড়ে দিয়ে নতুন কিছু বানানোর ক্ষমতা। হেনরি ফোর্ড যখন গাড়ি শিল্পে অ্যাসেম্বলি লাইন চালু করলেন, তিনি আগে থেকে থাকা আইডিয়াগুলোকে একসাথে জুড়ে নতুন কিছু বানিয়েছিলেন। যারা সত্যিকার অর্থে ধনী আর সফল হয়, তারা আগে কল্পনায় সেই সাফল্য দেখে। তারা মনের ভেতর নিজেদের সাফল্যের স্পষ্ট ছবি আঁকে, সেটা অনুভব করে, সেটায় বিশ্বাস রাখে, তারপর সেই দিকে কাজ শুরু করে। তুমি যদি নিজের ভবিষ্যৎকে স্পষ্টভাবে দেখতে না পারো, তাহলে সেটাকে বাস্তবেও আনতে পারবে না। কল্পনাই সেই শক্তি যা তোমার চিন্তাগুলোকে ঠোস রূপ দেয়। তুমি যদি জীবনে বড় পরিবর্তন আনতে চাও, তাহলে তোমাকে তোমার মনে তোমার লক্ষ্যের স্পষ্ট ছবি তৈরি করতে হবে। নিজেকে সেই জায়গায় দেখতে হবে যেখানে পৌঁছতে চাও। ধনী হতে চাইলে নিজেকে একজন ধনী মানুষ হিসেবে দেখতে হবে। অনুভব করতে হবে যে তুমি এখনই ধনী, আর সেই অনুযায়ী ভাবতে হবে, কাজ করতে হবে। যখন তোমার মস্তিষ্ক এই বিশ্বাসটা মেনে নেয়, সে তোমাকে সেই সুযোগ, ধারণা আর মানুষের দিকে টানতে শুরু করে যারা তোমার স্বপ্নকে সত্যি করতে পারে। কল্পনা কোনো একটা ভাবনার প্রক্রিয়া নয়, এটা একটা মানসিক অনুশাসন, প্রতিদিনের অভ্যাস। যখন প্রতিদিন এটা সক্রিয়ভাবে করবে, নতুন নতুন আইডিয়া আসবে, নতুন সুযোগ দেখা যাবে, আর চিন্তা আগের চেয়ে অনেক স্পষ্ট হবে। ঠিক যেমন একজন কারিগর তার কর্মশালায় কাঁচা মাল থেকে সুন্দর একটা শিল্পকর্ম বানায়, তোমার কল্পনাও তোমার সেই কর্মশালা যেখানে তুমি তোমার ধারণাগুলোকে সাফল্যের রূপ দিতে পারো। অনেকেই কল্পনাকে সঠিকভাবে কাজে লাগাতে পারে না, কারণ তারা নিজেকে সীমার মধ্যে বেঁধে ফেলে। ভাবে এটা সম্ভব নয়, আমার কাছে এত সম্পদ নেই, আমি এটা কিভাবে করব? এই চিন্তাই তাদের কল্পনাকে দুর্বল করে দেয়, তাদের স্বপ্ন থেকে দূরে সরিয়ে রাখে। কিন্তু যারা অসাধারণ সাফল্য পায়, তারা নিজের সীমা ভাঙে। তারা ভাবে যদি এটা এখনো সম্ভব না হয়, তাহলে সম্ভব করার পথ কি হতে পারে। তারা মনকে একটা খোলা কর্মশালার মতো ব্যবহার করে, যেখানে প্রতিটা ধারণাকে পরখ করা হয়, প্রতিটা নতুন সম্ভাবনা খোঁজা হয়, আর প্রতিটা অসম্ভবকে সম্ভব করার রাস্তা বের করা হয়।
কল্পনার শক্তিকে পূর্ণভাবে জাগাতে চাইলে প্রতিদিন একটা অভ্যাস করো। প্রথমে তোমার লক্ষ্যকে স্পষ্টভাবে লেখো, তারপর চোখ বন্ধ করে নিজেকে সেই লক্ষ্য অর্জন করতে দেখো। অনুভব করো তুমি সেই সাফল্য বাঁচছ। মনের ভেতর প্রতিটা ছোট বিবরণ এঁকে গো। তুমি কোথায় আছো, তোমার চারপাশে কি হচ্ছে, তোমার কেমন লাগছে। যত নিয়মিত এই অভ্যাস করবে, তোমার কল্পনা তত তীক্ষ্ণ হবে, চিন্তা তত স্পষ্ট হবে, আর তোমার ধারণাগুলো দ্রুত বাস্তবে রূপ নিতে শুরু করবে। নেপোলিয়ন হিল বলেন, যা মন ভাবতে পারে আর বিশ্বাস করতে পারে তা সে অর্জন করতে পারে। তার মানে তোমার কল্পনার কোনো সীমা নেই। তুমি যা ভাবতে পারো তা অর্জন করতে পারো। শুধু দরকার কল্পনাকে সঠিক দিকে নিয়ে যাওয়া। প্রতিটা মহান সাফল্যের শুরু হয় একটা কল্পনা থেকে। তুমি যে ক্ষেত্রেই থাকো না কেন, ব্যবসা, শিল্প, বিজ্ঞান বা অন্য যে কোনো কিছু, কল্পনাকে সঠিকভাবে ব্যবহার করতে পারলে অসাধারণ উচ্চতায় পৌঁছানো সম্ভব। তাহলে প্রশ্ন হলো, তুমি কি তোমার কল্পনার শক্তিকে পুরোপুরি কাজে লাগানোর জন্য প্রস্তুত? তোমার স্বপ্নগুলোকে আগে মনে, তারপর বাস্তবে রূপ দেওয়ার জন্য প্রস্তুত? মনে রেখো, তুমি যা কল্পনা করতে পারো তা অর্জন করতে পারো। তাই আজই কল্পনার কর্মশালাকে সক্রিয় করো। তোমার স্বপ্নকে একটা স্পষ্ট রূপ দাও, আর তোমার মনকে সেই সাফল্যের দিকে পরিচালিত করো যা তোমার জন্যই অপেক্ষা করছে। অধ্যায় 5, পরিকল্পনা করা। সুনির্দিষ্ট পরিকল্পনা দিয়ে ধনী হও। কখনো লক্ষ্য করেছ, এই দুনিয়ায় শুধু তারাই সফল হয় যাদের কাছে একটা ঠোস পরিকল্পনা থাকে। শুধু ইচ্ছা থাকলে হয় না, শুধু স্বপ্ন দেখলে হয় না, শুধু কঠোর পরিশ্রম করলেও হয় না। যতক্ষণ তোমার কাছে একটা সুনির্দিষ্ট পরিকল্পনা না থাকবে, ততক্ষণ তুমি তোমার গন্তব্যে পৌঁছতে পারবে না। ধনী হতে আর নিজের ইচ্ছাকে বাস্তবে রূপ দিতে হলে তোমাকে অর্গানাইজড প্ল্যানিংয়ের শক্তিটা বুঝতে হবে। নেপোলিয়ন হিল বলেন, প্রতিটা মহান সাফল্য একটা ঠোস পরিকল্পনা ছাড়া অসম্ভব। তোমার গন্তব্যের কোনো নির্দিষ্ট পথ না থাকলে তুমি পথ হারাবে। অনেকেই শুধু এইটুকু ভাবে, আমাকে ধনী হতে হবে, আমাকে সফল হতে হবে, কিন্তু এর জন্য কি করতে হবে, কখন করতে হবে, কিভাবে করতে হবে সেটা ঠিক করে না। আর এই কারণেই তারা সাফল্যকে বাস্তবে আনতে পারে না। একটু ভাবো, তুমি একটা অচেনা শহরে ঘুরছ, হাতে কোনো ম্যাপ নেই, কোনো দিক নির্দেশনা নেই। কোথায় যাবে, কিভাবে বুঝবে? ঠিক তেমনি জীবনেও পরিকল্পনা না থাকলে সঠিক গন্তব্যে পৌঁছানো যায় না। সঠিক পরিকল্পনা তোমার জন্য সেই ম্যাপের কাজ করে, যা বলে কোথায় যেতে হবে, কিভাবে যেতে হবে, আর কোন পদক্ষেপ নিতে হবে। এই দুনিয়ার প্রতিটা সফল মানুষ একটা সুনির্দিষ্ট পরিকল্পনার ভিত্তিতেই তার স্বপ্নকে বাস্তব করেছে। হেনরি ফর্ড, অ্যান্ড্রু কার্নেগি, স্টিভ জবস, এলন মাস্ক, এরা সবাই আগে একটা স্পষ্ট পরিকল্পনা বানিয়েছে, তারপর সেই পরিকল্পনায় অবিচল থেকে কাজ করেছে, আর শেষমেশ সাফল্য পেয়েছে। তুমি যদি ধনী হতে চাও, তাহলে তোমার আর্থিক লক্ষ্যের জন্য একটা ঠোস পরিকল্পনা বানাতে হবে। ঠিক করতে হবে কত সম্পদ চাও, কোন উপায়ে চাও, আর কোন পদ্ধতিতে সেটা বাড়াবে। আয় আর খরচের সঠিক ভারসাম্য রাখতে হবে, আর প্রতি মাসে নিজের অগ্রগতি বিশ্লেষণ করতে হবে। একটা স্পষ্ট আর্থিক পরিকল্পনা ছাড়া অমিরির পথে এগোনো কঠিন। অনেকেই একটা ভুল করে, বিনা পরিকল্পনায় কাজ শুরু করে দেয়, ভাবে মেহনত করলেই হবে। কিন্তু বিনা পরিকল্পনায় মেহনত করা ঠিক দিকহারা নৌকার মতো। তুমি যদি সঠিক দিকে না যাও, যতই পরিশ্রম করো না কেন, সঠিক গন্তব্যে পৌঁছবে না। এই কারণেই নেপোলিয়ন হিল বলেন, অর্গানাইজড প্ল্যানিং হলো সেই সেতু যা তোমার ইচ্ছাকে বাস্তবে রূপ দেওয়ার কাজ করে। পরিকল্পনা বানানো মানে শুধু একবার লিখে রাখা নয়, এটা একটা চলমান প্রক্রিয়া। প্রতিদিন লক্ষ্যের দিকে পদক্ষেপ নিতে হবে, ছোট ছোট লক্ষ্য ঠিক করতে হবে, সেগুলোতে কাজ করতে হবে, আর নিশ্চিত করতে হবে যে তুমি সঠিক পথেই এগোচ্ছ। কিন্তু নেপোলিয়ন হিল এটাও বলেন, শুধু সেই মানুষেরাই সফল হয় যারা নমনীয় আর প্রয়োজনে পরিকল্পনা বদলাতে পারে। যদি তোমার একটা পরিকল্পনা কাজ না করে, এর মানে তুমি ব্যর্থ নও। মানে শুধু একটা নতুন পরিকল্পনা দরকার, নতুন পথ খুঁজতে হবে, আর আবার সামনে এগোতে হবে। ইতিহাসের যত বড় আবিষ্কার হয়েছে, সেগুলো একবারে সফল হয়নি। এডিসন বাল্ব আবিষ্কারের আগে 1000 বার ব্যর্থ হয়েছিলেন, কিন্তু প্রতিবার পরিকল্পনা সংশোধন করে এগিয়ে গেছেন, আর শেষমেশ সাফল্য পেয়েছেন। পরিকল্পনা করা শুধু একবারের কাজ নয়, এটা একটা নিরন্তর যাত্রা। প্রতিদিন তোমার লক্ষ্যের দিকে এগোতে হবে।
আর যখন সুনির্দিষ্ট পরিকল্পনার সাথে এগোবে, আত্মবিশ্বাস বাড়বে, মনোযোগ শক্ত হবে, আর সাফল্যের সম্ভাবনা কয়েক গুণ বেড়ে যাবে। এতক্ষণে আমরা এই অসাধারণ বই থিঙ্ক অ্যান্ড গ্রো রিচের 5টা গুরুত্বপূর্ণ শিক্ষা জানলাম। ইচ্ছা, আস্থা, অটোসাজেশন, কল্পনা আর পরিকল্পনা করা। এই সবগুলো শিক্ষা আমাদের একটাই কথা বলে, সাফল্য আর অমিরি শুধু ভাগ্যের বা পরিস্থিতির খেলা নয়, এটা একটা সুচিন্তিত প্রক্রিয়া, যা সঠিক মানসিকতা, ঠোস কৌশল আর নিরন্তর প্রচেষ্টা দিয়ে অর্জন করা যায়। ইচ্ছা আমাদের শেখায় কিছু পেতে হলে সেই চাওয়া এতটাই প্রবল হতে হবে যে সেটা জুনুনে পরিণত হয়। আস্থা শেখায় নিজের ওপর বিশ্বাস না রাখলে সাফল্য তোমার ওপর বিশ্বাস রাখবে না। অটোসাজেশন হলো অবচেতন মনকে বারবার ইতিবাচক চিন্তা আর লক্ষ্য দিয়ে ভরানোর বিজ্ঞান, যাতে আমাদের চিন্তা আর কাজ সেই দিকেই এগোয়। কল্পনা আমাদের শেখায় দুনিয়ার প্রতিটা মহান জিনিস আগে কারো মনে জন্ম নিয়েছে। কল্পনাকে সঠিকভাবে ব্যবহার করতে পারলে অসম্ভবকেও সম্ভব করা যায়। আর পরিকল্পনা দেখায় একটা ঠোস পরিকল্পনা ছাড়া সাফল্যের পথে এগোনো কঠিন হয়ে পড়ে। নেপোলিয়ন হিল আমাদের একটাই বার্তা দেন, ধনী হতে চাইলে, সফল হতে চাইলে আগে নিজের মনকে এমনভাবে প্রস্তুত করো যে সে শুধু সুযোগ দেখে, বাধা নয়। প্রতিটা মহান সাফল্য শুরু হয় একটা চিন্তা থেকে, কিন্তু সেটাকে আসল রূপ দিতে হলে সঠিক মানসিকতা, স্পষ্ট দৃষ্টিভঙ্গি আর নিরন্তর পরিশ্রম দরকার। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে আর কিছু শিখতে পেরে থাকো, তাহলে লাইক করো, শেয়ার করো। এই কথাগুলো তাদের কাছেও পৌঁছে দাও যারা জীবনে বড় পরিবর্তন আনতে চায়। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো আর বেল আইকন চাপো, যাতে আমাদের পরবর্তী প্রতিটা গুরুত্বপূর্ণ ভিডিওর নোটিফিকেশন পাও। কমেন্টে জানাও থিঙ্ক অ্যান্ড গ্রো রিচের কোন শিক্ষাটা তোমার সবচেয়ে ভালো লেগেছে, আর কোন বইয়ের সারসংক্ষেপ চাও সেটাও নিচে লিখে জানাও। পরের ভিডিওতে আবার দেখা হবে একটা নতুন অনুপ্রেরণামূলক বই নিয়ে। ধন্যবাদ।